আচ্ছা, তোমার আমার কাছে একটা মৃত্যু যতটা শোক, যতটা আবেগের, প্রত্যেকের কাছেই কি তাই? যেমন ধরো যে একজন ফাইটার, ওনার কাজই হচ্ছে যুদ্ধ করা এবং যুদ্ধে মানুষ মারা যাবে, ইটস নর্মাল ম্যাটার তার কাছে। বাট তোমার আমার কাছে কেউ মারা গেলে আমরা কতটা কষ্ট পাই। শুধু ফায়ার ফাইটারই কেন বলছো, তুমি একটা প্রফেশনাল কিলার যারা, তাদের চিন্তা করো, তারা খুব ঠান্ডা মাথায় কি করে, একজনকে খুন করে ফেলে। ইভেন যারা হসপিটালে ডক্টর রয়েছেন, তাদের সামনেও দিনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, তারা কি আমাদের মতো এতটা আবেগী হয়ে পড়েন? হতে পারেন না, হওয়া সম্ভবও না, এবং হইলে চলবেও না। ওনারা যদি আমাদের মতো এত আবেগী হয়ে যান, তো ট্রিটমেন্টটা করবে কে, তাই না? তাহলে মৃত্যুর আবেগ, শোক, এগুলো স্টেজ ওয়ারি পার্সন টু পার্সন কী করে, ভ্যারি করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি স্প্রিং অ্যান্ড ফল বাই জি.এম. হপকিন্স। আমাদের পোয়েট জি.এম. হপকিন্সের লেখা দারুণ একটা কবিতা, স্প্রিং অ্যান্ড ফল। আচ্ছা, স্প্রিং মানে কি? স্প্রিং মানে তোমরা জানো যে বসন্তকাল, আর ফল হচ্ছে কোনো কিছু পতিত হওয়া বা নষ্ট হয়ে যাওয়া। তো চিন্তা করো, এখানে দুইটা কি কন্ট্রাস্ট জিনিসের কথা বলা হয়েছে। দ্যাট মিনস এইখানে বলা হয়েছে স্প্রিং হচ্ছে আমাদের লাইফ অ্যান্ড ফল হচ্ছে আমাদের ডেথ। জীবন থাকলে সেটা কি হবে, মৃত্যু হবে। বিষয়টা এমন যে আমাদের জন্মই কি মৃত্যু গ্রহণ করার জন্য, আমরা জন্মগ্রহণ করি, মৃত্যুবরণ করব, তাই না? তো দেখো যে স্প্রিং অ্যান্ড ফলের তাহলে টাইটেলটা তোমরা অন্তত বুঝতে পেরেছো। এবার এখানে পোয়েট একজন কি ইয়াং চাইল্ড, একটা ছোট্ট শিশুকে সম্বোধন করে কবিতাটা শুরু করেছেন। যে শিশুটা কি করছে, কাঁদছে, গ্রিপ করছে বা শোক করছে। তো কবি এখানে মৃত্যুকে বা মানুষের জীবনকে একটা দারুণ জিনিসের সাথে তুলনা করেছেন। কি বলতো, গাছের পাতা। তোমরা বলবো মানুষের লাইফ গাছের পাতার সাথে কি করে যায়? তো তুমি চিন্তা করো, একটা পাতার লাইফ হিস্ট্রি দেখো যে সে কী হয়। পাতাটা ফার্স্ট ওয়ান বার্থ হয়, একটা কচি পাতা থাকে, দেন পাতাটা ম্যাচিউরড হয়, এক পর্যায়ে পাতাটা ওল্ড বা ফ্যাকাশে হয়ে যায়, এবং লাস্ট ওয়ান কী হয়, ঝরে পড়ে। তো মানুষও তেমন জন্মগ্রহণ করে, চাইল্ড স্টেজে থাকে, ইয়ং স্টেজে থাকে, ম্যাচিউরড হয়, দেন ওল্ড হয় এবং এক পর্যায়ে মারা যায়। তাহলে কেমন মিলে গেল না, যে পাতার সাথে আমাদের জীবনের একটা কি রয়েছে, সিমিলিয়ারিটি রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, কবি শুরু করছেন মার্গারেট বলে। ওই শিশুর নাম কি, মার্গারেট। তাকে বলছে, মার্গারেট আর ইউ গ্রিভিং, তুমি কি কাঁদছো, তুমি কি শোক প্রকাশ করছো, তুমি কি বিলাপ করছো ওভার গোল্ডেন গ্রোভ আনলিভিং। আচ্ছা, গোল্ডেন গ্রোভটা কি দেখো, গোল্ডেন গ্রোভ হচ্ছে কি একটা বন, যেখানে বনের পাতাগুলো কি হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, আনলিভ করছে, মানে কি হয়ে যাচ্ছে, সেগুলো ঝরে যাচ্ছে। তো বলছে বনের পাতা ঝরে যাচ্ছে, এই জন্য কি তুমি কাঁদছো, তুমি হচ্ছে শোক প্রকাশ করছো। তো দেখো অ্যাকচুয়ালি এখানে বনের পাতা বলতে এখানে গোল্ডেন গ্রোভটা পুরো ওয়ার্ল্ডকে মিন করেছে, বোঝা যাচ্ছে, পুরো ওয়ার্ল্ড। এবং এখানে ওয়ার্ল্ডের মানুষগুলো দিয়ে যে মারা যাচ্ছে, এর জন্য কি তুমি খুব মন খারাপ করছো? দেখো এই যে লিভস, একটু আগে বললাম না, লাইক দ্য থিংস অফ ম্যান, এটা পাতা ঠিক মানুষের মতোই। তুমি উইথ ইউর ফ্রেশ থটস কেয়ার ফর, ক্যান ইউ, বলছি তুমি তোমার যে, তুমি তো এখন ইনোসেন্ট অনেক, তাই না? কারণ তুমি তো এত কিছু বোঝো না। তাহলে এই যে তোমার এখন চিন্তা চেতনাটা অনেক বেশি ফেয়ার, এটা ইনোসেন্স রয়েছে, তুমি এখনো এক্সপেরিয়েন্সড হওনি, তুমিও কি একটা কী করো, এভাবেই চিন্তা করো কি? এখানে তাকে প্রশ্ন করছে, ক্যান ইউ। দেখো যে একটা ইনোসেন্ট শিশু, তার কাছে কিন্তু মৃত্যুর বর্ণনা বা শোক একটা অন্যরকম হবে। তোমরা যারা বিশেষ করে কবি শামসুর রহমানের একটি ফটোগ্রাফ কবিতাটা পড়েছো, তারা খুব ভালো করে জানো। দেখো কবি শামসুর রহমান কি বলছেন, তার বাসায় যিনি গেস্ট এসেছেন তাকে বলছেন যে দেখেন আমার ছেলে, তার ফটোগ্রাফ টাঙানো আছে, যে আমার ছেলে সে মাত্র 2 বছর আগে পানিতে ডুবে মারা গেছে। এই মুহূর্তে বলতে গিয়ে 2 বছর পর কবির কী হচ্ছে না, গলাটা আর ধরে আসছে না। বাট যখন মারা গেছে ওই মুহূর্তে তার যে যন্ত্রণা, আত্মবেদনা, তার গলা যেভাবে ধরে আসছিল, আজীবন কি তাই থেকে যাচ্ছে না। মাত্র 2 বছরের ব্যবধানে উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারছেন, তেমন কোনো আবেগই কাজ করছে না যে হ্যাঁ এটা আমার ছেলে, সে 2 বছর আগে কী হয়েছে, পানিতে ডুবে মারা গেছে। তাহলে চিন্তা করো যে মানে একটা মানুষ মৃত্যুর সময়
আমাদের যে শোক বা আবেগটা তার প্রতি থাকে এটা একই রকম হারে আজীবন থাকে না। দ্বিতীয়ত প্রত্যেকের যে ইমোশনাল স্টেজটা কি না একই রকম না। দেখা যাচ্ছে যে তোমার আমার সামনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আমরা এগুলো রেগুলার দেখে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের কাছে খুব একটা কিছু মনে হচ্ছে না। ইভেন দেখা যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা কী করছি, দেখে ওরা দেখার ভান করে চলে যাচ্ছি। বাট একটা ইনোসেন্ট জিনিস, একটা ছোট শিশু যারা এত বেশি দেখে না, তারা ওটা দেখে চট করে কী করবে, বেশি আবেগী হয়ে পড়বে, তাই না? বাস্তবতার কথা বললাম আমি। তো তারপরে দেখো অ্যাজ দ্য হার্ট গ্রোজ ওল্ডার, যেহেতু হার্ট বলতে এখানে কিন্তু মানে আমরা কি হচ্ছি, দিন দিন যেহেতু ওল্ডার হচ্ছি, বড় হচ্ছি, ম্যাচিওর হচ্ছে, এখানে ম্যাচিউরিটি মিন করেছে, ইট উইল কাম টু সাচ সাইডস কোল্ডার। আমরা যত দিন দিন ম্যাচিওর হচ্ছি আমাদের এই ধরনের দৃশ্যগুলো তত কোল্ডার হয়ে যাচ্ছে, কোল্ড হয়ে যাচ্ছে, মানে নির্জীব হয়ে যাচ্ছে, তাই না? যে এই যে আবেগ স্টেজটা, ইনোসেন্ট একটা শিশু যতটা পাগল ততটা কিন্তু আমরা পাগল হচ্ছি না, কারণ আমরা হচ্ছে রিয়ালিটিটা ফিল করতে পারছি। দ্যাট মিনস আমি যত ম্যাচিওর হচ্ছি আমার ইমোশনটা তত কী হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, কোল্ড হয়ে যাচ্ছে বা অকেজো হয়ে যাচ্ছে। বাই অ্যান্ড বাই পর্যায়ক্রমে নরিস পেয়ার আসাই, মানে এই ধরনের শ্বাসগুলো বা এই ধরনের আমরা কি করি না, আর ফিল করছি না। তারপরে দেখো দো যদিও অলস অফ ওয়ান উড লিভ মি লাইফ, দেখা যাচ্ছে আচ্ছা যদি এই পৃথিবীর সমস্ত পাতা পড়ে পুরো স্তূপ হয়ে যায় তাহলে কি তুমি কি করবা, অ্যান্ড ইয়েট উইল ইউ ওয়েপ অ্যান্ড নো ওয়াই, তখনও কি তুমি কাঁদবে? মনে করো তুমি একটা পাতা ঝরে যাচ্ছে যার জন্য কাঁদছো, পুরো পৃথিবীর পাতাগুলো যদি ঝরে পুরো স্তূপ হয়ে যায় তাহলে কি তুমি একই রকমভাবে কাঁদবে? কবিতার কাছে জানতে চাচ্ছে। তো দেখো এখানে মিন করা হচ্ছে যে মানুষের জীবনের কথা, যে মানুষগুলো যদি সবাই মরে যায়, তুমি এখন যেমন এ সময়ে বলতে পারো যে প্যালেস্টাইনের কথা, সেইখানে যেভাবে এত লোক মারা যাচ্ছে আমরা কি প্রতিদিনই তাদের জন্য একই রকম হারে কাঁদছি? বা ওই দেশের মানুষের যে পরিমাণ আবেগ, আমাদের আবেগটা কি ঠিক একই রকম হচ্ছে? তারা যতটা কষ্ট পাচ্ছে ওদের জন্য কি আমরা ততটা কষ্ট পাচ্ছি? এটাই কিন্তু একটা বেস্ট এক্সাম্পল হিসেবে বলা যায়। দেন নাও নো ম্যাটার চাইল্ড দ্য নেম, আসলে এটা কোনো ব্যাপার না তোমার কাছে, বিকজ তুমি হচ্ছে শিশু, তোমার নামই হচ্ছে কি একজন, তুমি শিশু, যেহেতু তুমি চাইল্ড তোমার আবেগটা এমন হবেই, এটা হচ্ছে কি নর্মাল। তো দেখো পরের লাইনে আমরা যাই, সরোজ স্প্রিংস আর দ্য সেম, এবং দুঃখের সময়গুলো আসলে এমনই হয়। nor mouth had nor mind expressed, আসলে মৃত্যুর ফিলিংসটা কি কোনো মুখ দিয়ে মানুষ মানে আমরা বাই স্পিচ কি করতে পারি না, বর্ণনা করতে পারি না, ইভেন মাইন্ড দিয়েও এটা কি করতে পারি না, এক্সপ্রেস করতে পারি না। দেখা যাচ্ছে যে আসলে মৃত্যু কী জিনিস আমরা জাস্ট একটু ফিল করতে পারি, বাট পুরোটাই আমরা মুখে বর্ণনা করেও বলে বোঝাতে পারি না। ইভেন আমরা হচ্ছে মানসিকভাবে ব্যাপারটা যদি ভেবে দেখি সেটাও 100% আসলে মৃত্যু যা সেটা পারি না। তো তেমনই দেখা যাচ্ছে যে যেমন রয়েছে না যে জাহান্নাম জান্নাত, এগুলো আসলে আমরা একটা জিনিস চিন্তা করি যেমন, কিন্তু জান্নাত যে আমরা যা চিন্তা করছি তার চেয়ে কত ভালো জায়গা, আর জাহান্নাম যে আমরা যা চিন্তা করছি তার চেয়ে কত ভয়ানক, যতটা ভয়ানক আমরা আসলে ততটা চিন্তা করতে পারি না তেমনই। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেন বলা হচ্ছে যে হট হার্ড অফ ঘোস্ট গেজড, এখানে ওই যে হৃদয় বা ঘোষ্ট বলতে যে তোমার আবার ওই যে আত্মা, এগুলোর একই কথাই বলা হচ্ছে। এবার দেখো মজার ব্যাপার বলছে ইট ইজ দ্য ব্লাইট ম্যান ওয়াজ বর্ন ফর, মানে ব্যাপারটা এরকম যে এটা এমনই নিয়ম, এখানে ব্লাইট বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে ক্ষয়ে যাওয়া একটা কোনো জিনিস, যে মানুষ এটার জন্যই জন্মগ্রহণ করে, দ্যাট মিনস মানুষ মরার জন্যই জন্মগ্রহণ করে, বিষয়টা এরকম যে সে মারা যাবে যার জন্যই মানুষের জন্ম। হ্যাঁ, এবং লাস্ট বলছে ইট ইজ মার্গারেট, এটা মার্গারেট ইউ মার্ন ফর, এবং তুমি এটার জন্যই শোক করছো, শোক করবে, শোক করো, তাই না? মানুষের জন্মই হচ্ছে মৃত্যুবরণ করার জন্য, আর তুমি এটা নিয়েই শোক করছো, শোক করবা, শোক করো, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা অ্যাকচুয়ালি এখানে মৃত্যুটাই এই কবিতার বেসিক থিম, এবং কোন স্টেজে কোন ধরনের মানুষের কাছে মৃত্যুর আবেগটা কত দূর সেগুলোই বর্ণনা করা হয়েছে। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।